শেখ হাসিনা সরকারের শেষ ৬ বছরে পাঠ্য বই ছাপাতে ১,৫০০ কোটি টাকার লুটপাট। শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও। ব্যস্ততা শেষে তদন্তের আশ্বাস এনসিটিভির। আমদানি মূল্যের ৫ গুণ বেশি দামে কীটনাশক বিক্রি, চড়া শাকসবজির বাজার। কৃষক ও ভোক্তাকে জিম্মি করে ব্যবসা করছেন আমদানিকারক, বলছেন অর্থনীতিবিদরা। এবং সরাসরি রেল চলাচল শুরু হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটে। জানুয়ারি থেকে প্রতিদিন ছুটবে ২টি ট্রেন। বাণিজ্যিক যাত্রায় প্রস্তুত হচ্ছে রেলওয়ে। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শেখ হাসিনা সরকারের শেষ ৬ বছরে বিনামূল্যের পাঠ্য বই ছাপাতে ১,৫০০ কোটি টাকা লুটপাট হলেও শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও। লুটপাটের কারণে শিক্ষার্থীদের মানহীন বই পড়তে হয় বলে অভিযোগ করেছে খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি। শিক্ষা গবেষকরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্মকর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় উঠে আসেনি প্রকৃত চিত্র। বই ছাপানোর ব্যস্ততা শেষে দুর্নীতির বিষয়ে বিস্তারিত তদন্ত করার কথা জানিয়েছে এনসিটিভি। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। ২০১০ সাল থেকে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও বিনামূল্যের পাঠ্য বই পাচ্ছে। তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির বেঁধে দেয়া মানের তোয়াক্কা না করেই নিম্নমানের কাগজে ছাপানো হয় বই। সিন্ডিকেট লুটে নেয় কোটি কোটি টাকা। শুধু ২০২৩ সালেই বই ছাপানোর কাজে ২৬৭ কোটি টাকার অনিয়ম পেয়েছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কার্যালয়ের অধীন শিক্ষা ও ঋণ অধিদপ্তর। ২০১৮ সাল থেকে ৬ বছরে লুটপাট হয়েছে ১,৫০০ কোটি টাকা। সম্প্রতি প্রকাশিত শ্বেতপত্রে রহস্যজনকভাবে বই ছাপানোর কাজের এই অনিয়মের কোনো তথ্য নেই। টাকার অঙ্ক তো দূরের কথা, এড়িয়ে যাওয়া হয়েছে বই ছাপানোর দুর্নীতির খাতগুলোও। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় আড়ালেই থেকে গেছে হরিলুটের চিত্র। যারা কাজটি করেছে সেই প্রতিষ্ঠানে যদি তাদের বিরুদ্ধে শ্বেতপত্র লেখে, তারা কি তাদের দুর্নীতির কথা কখনো বর্ণনা করবে? এটা তো আমরা সাধারণ মানুষও বুঝে। শ্বেতপত্র যদি লিখতে হয় তাহলে সেখানে তৃতীয় পক্ষের মাধ্যমে যদি কোনো একটা কমিশন বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে কাজটি করানো যায়, তাহলে নিরপেক্ষতা এবং প্রকৃত ঘটনা বেড়ে আসার সম্ভাবনা অনেক বেশি থাকতো। কিছু বোর্ড কর্মকর্তা ও অসাধু ব্যবসায়ীদের এই লুটপাটের কারণেই বছরের পর বছর মানহীন পাঠ্য বই পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এমন অভিযোগ খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতির সভাপতির। যে পরিমাণ টাকা ইনভেস্ট হয় এর একটা বড় অংশ এখানে দুর্নীতি হয়ে যায়। ১২০০ কোটি থেকে ৪০০ কোটি হয়ে যায়, 25% চলে গেল। তার চেয়ে বড় জিনিস হলো আমাদের যে নতুন প্রজন্ম গড়ে উঠবে, তাদেরকে আমি কি দিচ্ছি? তাদের সাথে প্রতারণা করছি, ওরা প্রতারিত হচ্ছে। চলমান বই ছাপার কাজ শেষ হলে এ খাতে বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে অধিকতর তদন্তের কথা জানিয়েছে এনসিটিভি। বই পুস্তক ছাপানো নিয়ে বেশি ব্যস্ত থাকার কারণে ওই বিষয়ে আমরা এই মুহূর্তে তেমন কোনো কাজ করতে পারছি না। আমরা দ্রুতই কোন খাতে কতটুকু খরচ হয়েছে এবং সেখানে কতটুকু খরচ অপব্যয় হিসেবে হয়েছে এটা আমরা তখন বের করার চেষ্টা করব। আর বোর্ডের কোনো কর্মকর্তা দুর্নীতিতে জড়িত হলে ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দেন চেয়ারম্যান। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাজারে শাকসবজি কিনতে যখন ফাঁকা হচ্ছে ভোক্তার পকেট, তখন এসব পণ্য উৎপাদনে দরকারি বালাইনাশক বিক্রি করে পকেট ভরছেন ডিলার ও আমদানিকারকরা। আমদানি মূল্যের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি দামে কৃষকের কাছে বিক্রি হচ্ছে কীটনাশক। এমন তুঘলকি কাণ্ডের চিত্রই উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে, যা বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, সরকারের উদাসীনতার কারণেই কৃষক ও ভোক্তাকে জিম্মি করে ইচ্ছে মতো ব্যবসা করছেন আমদানিকারকরা। ধামরাই ও মানিকগঞ্জ ঘুরে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। তো মানে নিয়ন্ত্রণের বাইরে বাজারের অবস্থা বলতে গেলে তো কষ্ট লাগে। পেঁয়াজের কাঁচার দাম বেশি, মরিচের দাম বেশি, এগুলো তো অনেক বেশি দাম, সবকিছুর দামই বেশি। নিত্যপণ্যের বাজারে ভোক্তার এমন নাজেহাল দশার দায়কার? মধ্যস্বত্বভোগী ছাড়া আর কি বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে কৃষকের কাছে সময় সংবাদ। ধামরাইয়ের কৃষক আব্দুর রশিদ, তার দাবি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা দায়। এক প্যাকেট দানা কিনতে লাগে ১,০০০ টাকা, ৮০০ টাকা, ৯০০ টাকা, ৭০০ টাকা। দেখা যায় ১ সিট বীজ দিলে ১,৫০০, ৮০০, ৯০০ করে জায়গা। ম্যাক্সিমাম খেতে যে খরচ ওই লাভে নাই।
উৎপাদন খরচ বাড়ছে কিভাবে সেই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছেন মানিকগঞ্জের মাদ্রাসা শিক্ষক রিয়াদুল ইসলামও। 15 থেকে 20 বিঘা জমিতে আবাদ করতে যিনি 40 থেকে 50 হাজার টাকার কীটনাশক কেনেন বছরে, তার সন্দেহ বালাইনাশক কেনাবেচা হচ্ছে অযৌক্তিক দামে। কীটনাশকটা যে কোম্পানি বানাইতেছে তার কত টাকা খরচ হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে আমি কত টাকা কিনতেছি, এই বিষয়টাকে সরকারের আমি তদারকি করার জন্য বিনয়ের সাথে এবং করজোড়ে আবেদন জানাচ্ছি। আপনাদের কি মনে হয় ওনারা বেশি নেয়? অবশ্যই আমি মনে করতেছি। রোগমুক্ত ফসল আর ভালো ফলনের আশায় কীটনাশকের উপর ভরসা করেন কৃষকেরা, কিন্তু বছর বছর সেই কীটনাশকের উচ্চ মূল্য প্রথমে চিন্তার ভাঁজ ফেলেন এসব কৃষকের কপালে, পরে যার চূড়ান্ত মাসুল গুনতে হয় ভোক্তাদের। প্রশ্ন উঠেছে, কি দামে আমদানি করা হচ্ছে এসব কীটনাশক আর কতটা যৌক্তিক দামে বিক্রি করা হচ্ছে। ডিলারের কাছে পাওয়া একটি কোম্পানির ইনভয়েসে দেখা যাচ্ছে 400 গ্রাম ওজনের 1 কার্টন বালাইনাশক ডিলার কেনেন 640 টাকায়, যার বিক্রয় মূল্য 2140 টাকা। আর এনবিআর এর তথ্য, এর আমদানি খরচ 418 টাকা। 696 টাকায় আমদানি করা আরেকটি বালাইনাশকের কেজির প্রতি খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে 3240 টাকা, যদিও ডিলারদের দাবি কৃষকের কাছে বিক্রি করেন অনেক কম দামে। এমআরপি যাই দেওয়া থাক, আমরা ওইভাবেই করি না। এমআরপি ধরে যদি বেশি তাহলে কৃষকের কাছে অনেক টাকা নেওয়া। রেট তো আছে 54 টাকা, এটা আমার বিক্রি করতে হয় 20 টাকা। অন্য কোম্পানির ঘাড়ে দায় চাপিয়ে আমদানি খরচ আর খুচরা মূল্যের এমন আকাশ পাতাল পার্থক্যের ব্যাখ্যা দিলেন ওই আমদানিকারক। কনভেনশনাল যে প্রচারটা আমরা সবাই প্রসেসকে ফলো করি। যেমন ধরেন একটি নতুন একটা প্রোডাক্ট কেউ যদি বাজারে ইন্ট্রোডিউস করে, লঞ্চিং করে, তাহলে সে দেখে এই প্রোডাক্ট কারা কারা বিক্রি করছে, তাদের প্রোডাক্টে কপি করে, হয়তো 1 টাকা কম 1 টাকা বেশি, এটা হচ্ছে প্রথা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি খাতে সরকারের উদাসীনতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কৃষক ও ভোক্তাকে রক্ষা করতে দরকার একটি বিশেষ কমিশন। কৃষি পণ্যের দাম নির্ধারণ করার জন্য একটা জাতীয় কমিটি থাকে, তাকে বলা হয় এসিসি। এইটা নাই। বর্তমানে উপদেষ্টা কমিটি তো 10টা কমিশন করছে, কিন্তু কোনো কৃষি কমিশন করে নাই। এগুলি তো কৃষির প্রতি অবহেলা। কৃষি এই সুযোগটাই পাবলিক বা ব্যবসায়ীরা নেয়। অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে যৌক্তিকভাবে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও দাবি কৃষি অর্থনীতিবিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নদীর পাশে ইটভাটা, পানিপথে মাটি ও ইট পরিবহনের জন্য কেটে ফেলা হয়েছে বেড়িবাঁধ। বাঁধের পাশের বাসিন্দাদের চলাচলে নেই কোনো রাস্তা। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহ সভাপতির প্রভাব খাটিয়ে কেটে ফেলা হয়েছে বাঁধের 3টি পয়েন্ট। সরকার পতনের পর বাঁধ মেরামতের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। HM মানিকের ছবিতে জয়ন্ত শিরালির রিপোর্ট। মধুমতির বাঁধ কেটে মাটি আনা হচ্ছে ইটভাটায়। গোপালগঞ্জে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই বেড়িবাঁধ। তবে টুঙ্গিপাড়ার চরগহরডাঙ্গা এলাকায় মধুমতি নদীর তীরে বাঁধের 3টি স্থানে কেটে ভাটায় নেওয়া হচ্ছে মাটি। নিয়মিত ইট পরিবহনের কারণে হুমকিতে বাঁধ। অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ ও সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের মালিকানাধীন ইটভাটায় নদীপথে মাটি ও ইট পরিবহন করতে কেটে ফেলা হয়েছে বাঁধ। এমনকি বাঁধের পাশের বাসিন্দাদেরও দেওয়া হচ্ছে না চলাচলের কোনো রাস্তা। বাটার সামনে কেটে ফেলছে, যার কারণে পানির সময় আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যায়। গাছ দিয়ে বাড়তে পারিনি, আমাকে রাস্তা ছিল বাটাওয়ালারা এই যে রাস্তার উপর মাটি কেটে ডেয়ে থুয়ে দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে অভিযুক্ত 2 নেতা কেটে ফেলা বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যদি ব্যক্তিগতভাবে কেউ কেটে থাকে, তার যদি কোনো তথ্য উপাধি আমরা পাই, তাহলে তো আইনানুগ আমরা ব্যবস্থা নেব। প্রায় 190 কোটি টাকা ব্যয়ে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় 15 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয় 2016 সালে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। মানিকগঞ্জে 3 ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে ইটভাটা, পোড়ানো হচ্ছে কাঠ। ফসল নষ্ট হওয়ায় ক্ষতির মুখে কৃষকরা। এদিকে ইটভাটার ধোঁয়ায় অতিষ্ঠ গ্রামবাসী। তবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন বলছে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। 3 ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে ইটভাটা, সেখানে আবার পোড়ানো হচ্ছে কাঠ। বিপর্যয়ের মুখে পরিবেশ। মানিকগঞ্জের ঘিওর, দৌতরা, শিবপুর সহ জেলার বেশিরভাগ ইটভাটার অবস্থা এমন। ফসল নষ্ট হয়, ক্ষতির মুখে কৃষক। কাঠ পোড়ানো নিষিদ্ধ হলেও নানা অজুহাত ইটভাটা কর্তৃপক্ষের। অল্প কিছু হালকা করে লাকড়ি পোড়াইছি আর কি, তাছাড়া এমনি সবসময় আমরা লাকড়ি পরি না। আর যা দেখছেন এগুলো সম্পূর্ণ হলো আপনার লেবারদের পাকশাক করে খাওয়ার জন্য আর কি আসছে।
এদিকে ইট খোলার জন্য ফসলি জমির টপ সয়েল কেটে আনার সময় নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট। এমন অবস্থার প্রতিকার চান স্থানীয়রা। ইট ভাটা জোর দুলুম করে জমিটা নিয়ে যেতেছে, শস্য ভালো হয় না। ইটের ধোয়া এসে সিলেট ইটের চালে লাগে চাল নষ্ট হয়ে যাইতেছে, গন্ধ রাখতেছে, মানে পরিবেশ নষ্ট হইতেছে। ধুলাবাড়িতে আমাকে খুব অসুবিধা, রাস্তাঘাট ভাঙিয়ে ছিঁড়ে যেতেছে। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত করা হচ্ছে অভিযান। আর জেলা প্রশাসক বলছেন ইট ভাটায় অনিয়ম হলে নেওয়া হবে ব্যবস্থা। এরা অনুমতি নেওয়ার পরও এরা যদি কোনো বৈধ ইট ভাটাও যদি কোনো আইনের ব্যত্যয় করে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসব। পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলায় 130টি ইট ভাটার মধ্যে ছাড়পত্র নেই 15টির। সময় সংবাদ, মানিকগঞ্জ। তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা কুড়িগ্রামের পথঘাট। প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে পারছে না নিম্ন আয়ের মানুষ। গরম কাপড়ের অভাবে অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। এই অবস্থায় সরকারিভাবে বিতরণ করা 12,000 কম্বল প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন স্থানীয় জনপ্রতিনিধি। আর আবহাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অন্যদিকে সিরাজগঞ্জে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টার ঘটনায় মামলা করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আসামি করা হয়েছে আত্মসমর্পণ করা 3 ডাকাতকে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি চলে যাব তার কাছে। মাসুদ, এই মুহূর্তে আমি আছি রূপালী ব্যাংকের সামনে, যেখানে গতকালকে ডাকাতির চেষ্টার ঘটনাটি ঘটে সেই ব্যাংকের সামনে আছি। এটি কেরানীগঞ্জের চুনকুটিয়ার জিঞ্জিরা শাখা। এখানের গতকালকের ঘটনার পর এলাকাবাসীর সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা কালকে এই ঘটনাটি যখনই জানতে পেরেছিল মাইকের মাধ্যমে, এরপরে এসে তারা আসলে এখানে প্রতিরোধ গড়ে তোলে। তবে তাদের যে ভাষ্য যে গত 50 বছরে তারা এই এলাকায় এরকম কোনো ঘটনার সাক্ষী তারা হননি এবং এই এলাকাটি এতই বেশি জনবহুল, অপরাধীরাও এখানে এ ধরনের অপরাধ করতে অনেক কিছুই চিন্তা করে, যে কারণে এ ধরনের ঘটনা এখানে ঘটে না। তবে এরকম একটি ঘটনায় এই এলাকার শান্তিপ্রিয় মানুষগুলো খুবই আতঙ্কে আছেন এবং তারা বলছেন যে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটিরই তারা আসলে দাবি জানিয়েছেন, যাতে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা আরও বেশি বৃদ্ধি করে, এই সকল এলাকায় যাতে টহল আরও বেশি বৃদ্ধি করে, যাতে করে অন্য কোনো ডাকাত বা ছিনতাইকারী এখানে বড় কোনো ঘটনা ঘটানোর সাহস না করে। এই এলাকাতে আপনি জেনে থাকবেন অনেক কলকারখানা আছে, এখানে অনেকেই টাকার লেনদেন করে, অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে খুব স্বাভাবিকভাবে এখানে তারা চলাফেরা করে, যে কারণে তাদের মধ্যে এই ঘটনার পর একটি আতঙ্ক কাজ করছে যে তারা কি আসলেই কোনো নিরাপত্তার সংখ্যায় পড়বে কিনা। তো এরকম সংখ্যা থাকলেও আবার অনেকের মধ্যে একটি স্বস্তিও আছে যে আসলে তারা কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটাতে পারেনি। কালকে যখন সবাই জানতে পেরেছিল যে তাদের হাতে অস্ত্র আছে, তখন সবাই ভয় পেয়েছিল যে যারা ভেতরে জিম্মি আছে তাদের না কোনো দুর্ঘটনা ঘটে যায়। তো সেই বিষয়টি যেহেতু হয়নি, খুব বড় কোনো ঘটনা ছাড়াই স্বাভাবিকভাবেই শেষ হয়েছে, সেই বন্দি দশা থেকে সবাই মুক্তি পেয়েছে, সেটি নিয়ে তাদের মধ্যে স্বস্তি রয়েছে। আর যাদেরা কালকে আত্মসমর্পণ করেছে তাদের বিষয়ে যদি একটু আমি জানাতে চাই, তাদের বিষয়ে মামলা হয়েছে, দস্যুতার মামলা। ঘটনাটি ডাকাতি হলেও যেহেতু সদস্য সংখ্যা 4 জনের কম ছিল, সে কারণে এটি দস্যুতার মামলা হয়েছে। সে মামলায় তাদেরকে আজকে আদালতে তুলে রিমান্ড আবেদন করবে পুলিশ। এই ছিল আসলে আমার কাছে কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে সর্বশেষ তথ্য। কেরানীগঞ্জের চুনকুটিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুদুর রহমান। অবশেষে সরাসরি রেল চলবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রতিদিন বন্দরনগরী থেকে পর্যটন নগরে ছুটবে 2টি ট্রেন। প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে নতুন ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে নতুন 2টি ট্রেনের বাণিজ্যিক যাত্রার প্রস্তুতি নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। শাখা হচ্ছিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পর্যটক নগরে ছুটছে ট্রেন নিরাপদ যাত্রায়, যার চাহিদা বাড়ছে দিনকে দিন।
18,000 কোটি টাকার এই রেল লাইন দিয়ে এখন চলাচল করছে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস নামে একজোড়া যাত্রীবাহী ট্রেন। এর মধ্যে পর্যটক এক্সপ্রেস চলাচল করে বিশেষ ট্রেন হিসেবে। দুটি ট্রেনই ঢাকা কক্সবাজার চলাচল করায় চট্টগ্রাম থেকে নতুন ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে প্রত্যাশার পালে হাওয়া লেগেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। একটা রেক দিয়েই আমরা 2 জোড়া ট্রেন চট্টগ্রাম কক্সবাজারের মধ্যে চলাচল করবে। নতুন যে লাইন হয়েছে লাইনের মধ্যে যতগুলো স্টেশন আছে বেশিরভাগ স্টেশনই স্টপেজ দিবে। কক্সবাজার চট্টগ্রামের মধ্যে সকল স্টেশনের এবং সকল থানার যাত্রী সাধারণ সুবিধা পাবে সারা দেশে যাওয়ার। প্রস্তাবনা অনুযায়ী সৈকত এক্সপ্রেস সকাল 6:30টায় চট্টগ্রাম থেকে ছেড়ে গিয়ে 10টায় কক্সবাজার পৌঁছাবে। একই রেক প্রবাল এক্সপ্রেস নাম নিয়ে সকাল 10:20 চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ছেড়ে আসবে। দুপুর 3:45টায় প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজার এবং সন্ধ্যে 7টায় শেষ ট্রেন হিসেবে কক্সবাজার ছাড়বে সৈকত এক্সপ্রেস। রাজধানী ঢাকা, বন্দর নগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের যাত্রীদের কাছে ট্রেনের টিকিটের চাহিদা আকাশ ছোঁয়া। কিন্তু তার বিপরীতে কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের যাত্রী সক্ষমতা মাত্র 3,600 টিকিট। তারপরে চালু হতে যাওয়া প্রবাল এবং সৈকত এক্সপ্রেসেরও সক্ষমতা 3,600। তবে নতুন দুটি ট্রেন চালু হলে যাত্রীদের টিকিট ভোগান্তি কিছুটা কমবে এমনটি আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। আগের ট্রেন দুটি চট্টগ্রামে মাত্র 20 মিনিটে যাত্রা বিরতি করলো প্রবাল এবং সৈকত এক্সপ্রেসের যাত্রীরা সবগুলো স্টেশনে ওঠানামার সুযোগ পাবেন। অনেক বেশি পরিমাণ চাহিদা এবং আমাদের কাছে অনেক যাত্রীগণ রিকোয়েস্ট নিয়ে আসেন যে তাদেরকে আমরা টিকিটের সংস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনের বাইরে আমরা কোনো টিকিট দিতে পারতেছি না। আশা করতেছি এটা যাত্রী সাধারণের জন্য অনেক উপকৃত হবেন এবং তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এই পর্যটন মৌসুমে তারা আনন্দ উপভোগ করতে পারবেন এবং পরিবারের সাথে সময় কাটাতে পারবেন। এদিকে প্রতিবেশী দেশ মিয়ানমার সীমান্তের পাশাপাশি রোহিঙ্গাদের বসবাসের কারণে বাংলাদেশের ইয়াবারটি হিসেবে চিহ্নিত করা হয় পর্যটন নগরী কক্সবাজারকে। বিষয়টি বিবেচনা নিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পুলিশ। নতুন ট্রেন চালু হলে নতুন ট্রেন আমরা প্রতিটি ট্রেনের চেষ্টা করব পুলিশ দেওয়ার জন্য, যাত্রীদের নিরাপত্তার জন্য। কোনো ক্ষেত্রে পুলিশের স্বল্পতা থাকে আমাদের, সেক্ষেত্রে আমরা জেলা পুলিশের সহায়তা নেই এবং আমাদের গোয়েন্দা তথ্য কালেকশন করব, প্রয়োজনে আমরা অভিযান পরিচালনা করি। নতুন চালু হতে যাওয়া প্রতিটি ট্রেনের 16টি বগিতে থাকছে 743টি সিট আর টিকিট মিলবে যথারীতি অনলাইনেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মুন্সিগঞ্জের 39,899টি নলকূপে আর্সেনিক শনাক্ত হয়েছে। জেলা জুড়ে আর্সেনিকের এই ভয়ঙ্কর চিত্র। নিরাপদ পানি সহজলভ্য না হওয়ায় মাত্রাতিরিক্ত আর্সেনিকের লাল চিহ্নিত নলকূপের পানি পান করছেন অনেকে। জনস্বাস্থ্য বিভাগ বলছে বিশুদ্ধ পানি সরবরাহে গভীর নলকূপ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট আর ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জে মাত্রাতিরিক্ত আর্সেনিকের দাপট, বাড়িতে বাড়িতে আর্সেনিক যুক্ত টিউবওয়েল। নলকূপের পানি ব্যবহার না করতে সতর্ক করে লাল চিহ্ন দেওয়া হয়েছে। রাজধানী থেকে 30 কিলোমিটার দক্ষিণে এবং পদ্মা নদীর 7 কিলোমিটার উত্তরে গঙ্গা অববাহিকার আড়িয়াল বিল সহ মুন্সিগঞ্জ জেলা জুড়ে পানীয় জলের 86% উৎস অগভীর টিউবওয়েল। দূষিত ভূগর্ভস্থ পানি আর্সেনিক এক্সপোজারের উৎস। সেই অগভীর নলকূপের আর্সেনিক ধরা পড়ছে। লৌহযোগের কারপাশা গ্রামে আর্সেনিক বিষের কারণে এক ব্যক্তির মৃত্যুর দাবি পরিবারের। অসচেতনতায় ঝুঁকিতে রয়েছে বহু মানুষ। আর্সেনিকের বিষক্রিয়া থেকে রক্ষায় আর্সেনিক যুক্ত নলকূপের পানি পান এবং রান্নার কাজে ব্যবহার না করার পরামর্শ বিশেষজ্ঞদের। তা জানার পরও নিরাপদ পানি সহজলভ্য না হয় এই নিষেধ মানছেন না অনেকে। আর্সেনিক পানি লেগে আমরা খাইতে পারি না, অন্য বাড়ির থেকে আইনা পানি খাই, কুরুচ দিয়া গেছে, এই লেগে আমরা করতে পারি না। এই বাড়ির এই পানি আমাকে খাইতে হয়। বিষাক্ত পানি পরীক্ষা করে লাল কুরুচুনি দিয়ে গেছে, ওখানে আমরা কোথাও পানি পাই না, এই পানি বাধ্য হয়ে ব্যবহার করতেছি। গ্রাম জুড়ে এরকম অবস্থা, কেউর কলে পানি পালো না, এটি আর্সেনিক পানি, কারোর চিহ্ন দেওয়া গেছে এই পানি খাওয়া যায় না,
খুবই অসুবিধা হইতাছে সবার। জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বলছে তারা গভীর নলকূপ সরবরাহ করলেও তা পর্যাপ্ত নয়। ডিপ টিউবওয়েলগুলোয় দুই একটা যদি আমরা আর্সেনিক পাই সেক্ষেত্রে আমরা রিভার্স অসমোসিস প্ল্যান্ট, দ্যাট মিনস আরও প্ল্যান্ট বসাই, যার মাধ্যমে আমাদের আর্সেনিকযুক্ত পানি আমরা মানুষজনকে খাওয়াইতে পারি। এই হিসেবে আমরা আর্সেনিকটাকে রিমুভ করতেছি। জেলায় এখনো প্রায় 50,000 টিউবওয়েলের পরীক্ষা বাকি। জেলার 39,899টি টিউবওয়েলে আর্সেনিক শনাক্ত হয়েছে। জেলাবাসীকে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করার লক্ষ্যে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমানোর পরামর্শ দিয়েছে জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। মুন্সিগঞ্জের ইদ্রাকপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। শীতে চাহিদা বাড়ায় টাঙ্গাইলে ব্যস্ত সময় পার করছেন শাল চাদর কারিগররা। তবে সুতাসহ কাঁচামালের দাম বাড়ায়, উৎপাদন খরচ বাড়ায়, পণ্যটির ন্যায্য দাম না পাওয়া নিয়ে হতাশ মালিকরা। ঋণ সহায়তা সহ সরকারি পৃষ্ঠপোষকতার দাবি তাদের। কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। ঠান্ডা নিবারণের অন্যতম অনুষঙ্গ শাল, তাই তো শীত মৌসুমে এর চাহিদা থাকে ব্যাপক। খটখট শব্দে মুখরিত টাঙ্গাইলের তাঁতপল্লী। আধুনিক যুগে নানা ডিজাইনের শীতের পোশাক থাকায় চাদর ব্যবসায়ী ভাটা পড়েছে। তাই তো বাহারি রঙের সুতা দিয়ে হাত ও তাঁতকলে আকর্ষণীয় ডিজাইনের কারুকার্যে শাল তৈরি করে ক্রেতা আকৃষ্টের চেষ্টা কারিগরদের। পুরুষের পাশাপাশি নারীরাও কেউ চরকা ঘুরিয়ে সুতা প্রস্তুত করছেন, আবার কেউ চাদরের রং সহ অন্যান্য কাজ করছেন। তবে ন্যায্য মজুরি পাওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কারিগরদের। অন্যান্য বছরের তুলনায় এবছর একটু কাজের চাপটা একটু বেশি। যে মজুরি আমাকে দেয়, ব্যবসা যদি ভালো হয় তখন আমাদের পারিশ্রমিকটা ভালো পাওয়া যায়। এদিকে শাল তৈরির উপকরণের দাম বাড়ায় লাভবান হওয়া নিয়ে শঙ্কায় তাঁত মালিকরা। শিল্পটিকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণ ও সরকারি প্রণোদনার দাবি তাদের। কারণ আমাদের মূল প্রবলেমটা হচ্ছে কাপড় প্রোডাকশন দিতে গিয়ে আমাদের ক্যাশ ক্যাপিটালের ঘাটতি। সুতার দাম বেশি হওয়ার কারণে তো ব্যবসা এখন তেমন একটা ভালো যাচ্ছে না। অল্প সুদে তাঁত শিল্পকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে অল্প হারে যদি কোনো একটা লোন বা একটা প্রক্রিয়া থাকে বা আমাদের করে দেয়, তাহলে আমার মনে হয় তাঁত শিল্পকে টিকিয়ে রাখা উচিত। আমরা বাস্তব টিকিয়ে রাখতে পারবো। কারণ উৎপাদন কম, বিক্রি কম, দুদিকেই কমে গেলে তাহলে এই শিল্পটার অবস্থাটা হবে কি? টাঙ্গাইলে প্রায় 3000 শ্রমিক শাল চাদর তৈরির সঙ্গে জড়িত। সময় সংবাদ, টাঙ্গাইল। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি বিল প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক। এই সিদ্ধান্তে তৈরি হয়েছে উত্তেজনা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। এবার যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসনের একটি অস্থায়ী বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দুজন। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি অস্থায়ী বাজেট নিয়েছিল বিলটি। এই অর্থে দুর্যোগ মুহূর্তের ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল। তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষত রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির মধ্যে বিভাজন তীব্র হচ্ছে এবং জনসনের নেতৃত্বকে বিপদে ফেলেছে। ট্রাম্প ও মাস্কের পদক্ষেপে যদি সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। এই রাজনৈতিক অস্থিরতা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কিভাবে চলবে তার একটি প্রাথমিক সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই সংকটের মধ্যে কংগ্রেসে 2025 সালের বাজেট তৈরিতেও রয়েছে অনিশ্চয়তা। আগামী কয়েক সপ্তাহে এর পরিণতি কি হবে তা নিয়ে চলছে অনেক জল্পনা কল্পনা। এদিকে ট্রাম্পের মারে লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন জেফ বেজোস ও ইলন মাস্ক। এদিন ট্রাম্পের অঙ্গ সংগঠনে $1 মিলিয়ন সহায়তার ঘোষণা দেন বেজোস। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনা সরকারের শেষ 6 বছরে পাঠ্য বই ছাপাতে 1,500 কোটি টাকা লুটপাট। শ্বেতপত্রে আসেনি দুর্নীতির ছিটে ফোটাও। ব্যস্ততা শেষে তদন্তের আশ্বাস এনসিটিভির। এবং আমদানি মূল্যের 5 গুণ বেশি দামে কীটনাশক বিক্রি, চড়া শাকসবজির বাজার। কৃষক ও ভোক্তাকে জিম্মি করে ব্যবসা করছেন আমদানিকারক, বলছেন অর্থনীতিবিদরা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন।